এবার আসুন সঠিক ধরনের মূল্যায়ন পদ্ধতি বেছে নেওয়ার জন্য কিছু নির্দেশিকা দেখে নিই। প্রথমটি অবশ্যই ব্যয়, এবং ব্যয় কেবল এই জাতীয় মূল্যায়ন বাস্তবায়নের ব্যয় নয়, অর্জন করার ব্যয়ও বটে। আপনার ছাত্রছাত্রীদের জন্য সবচেয়ে উপযুক্ত সাইকোমেট্রিক টুলগুলি পেতে ও ব্যবহার করতে সক্ষম হওয়ার জন্য আপনাকে সঠিক অনুমোদন পেতে হতে পারে। এরপর হবে সেই রিপোর্টগুলি বিশ্লেষণ করার জন্য আপনাদের প্রশিক্ষণের খরচ। তৃতীয়টি হল মূল্যায়ন বাস্তবায়নের জন্য ব্যবহৃত টুলগুলির খরচ, তা সে অনলাইন হোক বা অফলাইন হোক না কেন। পরীক্ষার প্রশ্নপত্র এবং উত্তরপত্র, যা সাধারণত OMR ফরম্যাটে দেওয়া হয়, তা ছাপার জন্য আপনাকে খরচ করতে হতে পারে। সুতরাং আপনি যখন খরচের কথা ভাববেন, আপনাকে সার্টিফিকেশনের খরচ এবং বাস্তবায়নের খরচের সাথে মূল্যায়ন সিস্টেমটিকে হাসিল করার খরচও বিবেচনা করতে হবে। সাধারণত খরচ যত কম হবে, নিয়মিতভাবে এই ধরনের মূল্যায়ন পরিচালনা করা ততটাই সহজ হবে। যাই হোক, মূল্যায়নের নিয়মানুবর্তিতা সাধারণত মূল্যায়নের কাঠামোর উপর নির্ভর করে। পরবর্তী অংশে টার্গেট অডিয়েন্স নিয়ে কথা বলবো। সমস্ত সাইকোমেট্রিক মূল্যায়ন সব ধরনের ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য নয়। অ্যাসেসমেন্ট টুলটি তৈরি করার সময় যে নমুনা আকারটি মাথায় রাখা হয়েছিল তা আপনাকে বুঝতে হবে। সুতরাং যদি অ্যাসেসমেন্ট টুলটি ক্লাস 9 থেকে ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য তৈরি করা হয়, তবে ক্লাস 8 ও ক্লাস 7-এর ছাত্রছাত্রীদের বা আরও বড় ছাত্রছাত্রীদের ক্ষেত্রে একই সাইকোমেট্রিক মূল্যায়ন ব্যবহার করা খুব বেশি অর্থবহ হবে না, কারণ এটি তাদের জন্য তৈরি করা হয়নি। টার্গেট অডিয়েন্স কাজের পরিধি নির্ধারণ করে, যেখানে একটি অ্যাসেসমেন্ট টুল আকাঙ্ক্ষিত প্রয়োগ করা সম্ভব। এবার মূল্যায়নের সঠিক গঠন নিয়ে কথা বলা যাক। আপনি অনলাইন বা অফলাইন যেভাবেই মূল্যায়ন করুন না কেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি অনলাইন মূল্যায়ন দ্রুততর। এগুলি আপনাকে ব্যয় কমাতে এবং খরচ নিয়ন্ত্রণ করতে এবং মূল্যায়নকে দ্রুত সহজতর করতে সহায়তা করে। অনলাইন মূল্যায়নে আপনি সাধারণত কয়েক সেকেন্ডের মধ্যে একটি রিপোর্ট পেয়ে যাবেন। যে মুহূর্তে আপনি মূল্যায়ন জমা দেবেন, আপনি একটি তৈরি রিপোর্ট পেয়ে যাবেন। অফলাইন মূল্যায়নের ক্ষেত্রে অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়। মূল্যায়নের আগে সেটিকে মূল্যায়নকারীর কাছে পাঠানো, মূল্যায়নটিকে খতিয়ে দেখা এবং তারপরে রিপোর্ট তৈরি করা। যদি অফলাইন মূল্যায়ন করতেই হয়, তবে দেখতে হবে যে সেটি করার দ্রুততম পদ্ধতিটি কী। কিন্তু ইন্টারনেট সংযোগ সহ একটি কার্যকরী কম্পিউটার ল্যাব এবং একটি অ্যাসেসমেন্ট টুল যা অনলাইনে ব্যবহার করা সহজতর, এগুলি ব্যবহার করলে তা আপনার এবং ছাত্রছাত্রী উভয়ের জন্যই অনেক বেশি কার্যকর হবে। এবার সাইকোমেট্রিক বৈশিষ্ট্যগুলি দেখা যাক, যা মূল্যায়ন পদ্ধতিটি খতিয়ে দেখবে। এখন এটি বোঝা গুরুত্বপূর্ণ যে এই টুলগুলির দ্বারা কোন ক্ষেত্রগুলি মূল্যায়ন করা হবে: আগ্রহ, ব্যক্তিত্ব, নাকি যোগ্যতা, নাকি দক্ষতা, এবং এই বয়সের জন্য কেন সেই ক্ষেত্রগুলি মূল্যায়ন করা দরকার সে সম্পর্কে একটি যুক্তিসঙ্গত বিবেচনাও দরকার। টুলটি সংগ্রহ ও প্রশিক্ষণের সময় এটি কিভাবে তৈরি করা হয়েছিল, এর লক্ষ্যগুলি কি কি, এটি ছাত্রের জন্য কি ধরনের উত্তর তৈরি করতে চায় এবং সাইকোমেট্রিক টুলের সাহায্যে আপনি কি ধরনের সহায়তা পাওয়ার আশা করতে পারেন সে সম্পর্কে আপনার স্পষ্ট ধারণা থাকা উচিত। মূল্যায়নটি পরিচালনা ও ব্যাখ্যার জন্য যে সময় লাগে তা সরাসরি মূল্যায়নের কাঠামোর সঙ্গে যুক্ত। এখন এর মধ্যে প্রথমে ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন করতে, মূল্যায়ন শেষ করতে, মূল্যায়ন করতে এবং তারপরে রিপোর্ট তৈরি করতে প্রয়োজনীয় সময় বিবেচনা করতে হবে। তাই যেমনটি আমি আগেই বলেছি, একটি অনলাইন মূল্যায়ন গোটা প্রক্রিয়াটিকে দ্রুত ও সহজতর করবে। ব্যাখ্যাকারীর যোগ্যতা অনেক ক্ষেত্রে যা কিনা আপনিই হবেন, তাও বেশ গুরুত্বপূর্ণ। আপনি কি সেই টুলটি মূল্যায়নের জন্য সার্টিফাইড হয়েছেন? আপনি কি বুঝতে পারেন কিভাবে সেই রিপোর্ট তৈরি করা হয়? আপনি কি বুঝতে পারেন কিভাবে ছাত্রছাত্রীদের কাছেও এটি ব্যাখ্যা করতে হয়? এবং আপনি মনে রাখবেন যে এই টুলগুলি মূল্যায়ন করার সময় আপনি অনেক ক্ষেত্রে সাবজেক্টিভ হয়ে পড়তে পারেন এবং 100% সফলতার সাথে একটি নির্দিষ্ট সমাধান সরবরাহ নাও করতে পারেন। এই এরার মার্জিনগুলি আমাদের সর্বদা বিবেচনা করতে হবে, এবং যখন আমরা ছাত্রছাত্রীদের জন্য এই মূল্যায়ন রিপোর্টগুলি ব্যাখ্যা করার কথা বিবেচনা করব, তখন মনে রাখা গুরুত্বপূর্ণ যে এই মূল্যায়নগুলোর কোনোটিই 100% নির্ভুলতার গ্যারান্টি দেয় না। এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে এই মূল্যায়নগুলির বেশিরভাগই এই মুহূর্তে শিক্ষার্থী কে সেটি বোঝার উপর ভিত্তি করে সম্ভাব্য রূপে কাজ করে। একটি নির্দিষ্ট স্তরের ধারাবাহিকতা এবং সংজ্ঞা দিয়ে ছাত্র বা ছাত্রীটি পরে কি হয়ে উঠবে তা খুব কমই বুঝতে পারে। এই ধরনের ক্ষেত্রে একটি বাস্তবসম্মত চিত্র তৈরি করতে সহায়তা করাও গুরুত্বপূর্ণ, যাতে নির্দিষ্ট কেরিয়ার রিপোর্টে উঠে আসার পাশাপাশি ছাত্রছাত্রীদের পক্ষে সেই ক্ষেত্রটি সফলভাবে অনুসরণ করার জন্য ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাওয়া সম্ভব হয়। একটি সাইকোমেট্রিক মূল্যায়নের জন্য একজন ছাত্র বা ছাত্রীকে শুধু এটুকুই বলা যথেষ্ট নয় যে তারা এই কয়েকটি কেরিয়ারে সফল হতে চলেছে। এটি আমাদের জন্যও গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রীদের বলা যে এখন যেহেতু আমরা লক্ষ্যটি চিহ্নিত করে দিয়েছি, বাকি প্রচেষ্টা এবং লক্ষ্যের দিকে সম্পূর্ণরূপে এগিয়ে যাওয়া ছাত্র বা ছাত্রীর অধীন। আপনি এখানে থাকবেন গোটা যাত্রাটায় ছাত্র বা ছাত্রীটিকে এগিয়ে যেতে সহায়তা করার জন্য। পরিশেষে ব্যাখ্যার ডকুমেন্টেশন সত্যিই গুরুত্বপূর্ণ। আমি এটি মনে করি যে আমাদের মনে রাখা দরকার ছাত্রছাত্রীদের ধরে রাখার ক্ষমতা সাধারণত কমই হয় এবং বেশ দ্রুত ভুলে যাওয়ার প্রবণতা থাকে। তাই আলোচনার সারসংক্ষেপ লিখে রাখা গুরুত্বপূর্ণ, যেমন কর্মপরিকল্পনা ও ছাত্র বা ছাত্রীর জন্য সম্ভাবনাময় ক্ষেত্র। আমরা সবাই জানি যে ছাত্রছাত্রীরা খুবই দ্রুত ভুলে যায় যতক্ষণ না সেটিকে নথি আকারে লিখে রাখা যায়। সুতরাং এই জাতীয় সমস্ত পর্যবেক্ষণ ইন্টারভেনশনগুলি 3টি মৌলিক অনুচ্ছেদে ভাগ করা যেতে পারে। 1 নম্বর অনুচ্ছেদে আপনি তাদের সাথে যা আলোচনা করেছেন তার একটি সহজ সংক্ষিপ্তসার থাকবে। দ্বিতীয় অনুচ্ছেদে তাদের জন্য সুযোগের ক্ষেত্রগুলি লেখা থাকবে এবং তৃতীয় অনুচ্ছেদে সুযোগের সেই ক্ষেত্রগুলিতে কাজ করার জন্য ওয়ার্ক প্ল্যান এবং সামনের পরিকল্পনা কি তা লেখা থাকবে। এটি ছাত্রছাত্রী ও তার অভিভাবক উভয়ের সঙ্গেই ভাগ করে নেওয়া উচিত এবং আপনাকে এই আলোচনার একটি রেকর্ড রাখতে হবে। এটি আপনাকে পরবর্তী সময়ে তাদের সঙ্গে দেখা করে কথোপকথন চালিয়ে যেতে সাহায্য করবে। এতে সময়ের সাথে সাথে তথ্য ভুলের সম্ভাবনাও কমে। এর মাধ্যমে ছাত্রছাত্রী এক পর্যায় থেকে অন্য পর্যায়ে যে অগ্রগতি অর্জন করছে তা আপনি সত্যিই মূল্যায়ন করতে পারেন এবং তা শিক্ষাক্ষেত্রের বাইরেও হতে পারে। এটি আচরণগত হতে পারে, এটি সময়সূচি এবং মনোভাবের পাশাপাশি তারা যে ধরনের প্রচেষ্টা চালিয়েছে তার পরিবর্তনও হতে পারে। কিছু মূল্যায়ন এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে আপনি আবার একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি মূল্যায়ন নিতে পারেন, যাতে একজন শিক্ষার্থীর সময়ের সাথে সাথে পরিবর্তনগুলি দেখতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে যদি আপনি পরিবর্তিত বিকল্পের জন্য যেতে চান, সেই সময়েও সেই বিকল্পগুলির পরিবর্তন করতে একটি প্রাসঙ্গিক সাইকোমেট্রিক টুল আপনি ব্যবহার করতে পারেন। সাইকোমেট্রিক মূল্যায়ন বেছে নেওয়ার 4টি নির্দেশিকা বলা হলো। আসুন এবার পরবর্তী বিষয়ে যাই।